সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন, আগেই পরিচয় করে দিয়েছি। আমাদের সঙ্গে আছেন ক্রিকেট বোর্ডের সাবেক সহসভাপতি শাহনুরুল কবির শাহিন এবং আছেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। আজকে আমরা কথা বলতে চাই আদালতে ক্রিকেট বোর্ডের নির্বাচন। ক্রিকেট বোর্ড নির্বাচন ঘিরে গত কদিন ধরে উত্তপ্ত। আগামী 6 অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে গতকাল আনুষ্ঠানিকভাবে, কিন্তু এই নির্বাচন আসলে হবে কিনা, হলেও কিভাবে হবে, কোন পথে যাবে, সেই বিষয় নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে। আজকেই একটি রিট করার আবেদন করা হয়েছে, রিটের জন্য এটি গ্রহণ করা হবে কিনা সেটা সময়ের সাথে বলা যাবে। আমি প্রথমেই শামীম চৌধুরীকে দিয়ে শুরু করতে চাই যে শামীম চৌধুরী, যে এবারের নির্বাচনটা কি, আপনি তো অনেকগুলো নির্বাচন দেখেছেন ক্রিকেট বোর্ডের, এবারের নির্বাচনের ডাইমেনশনটা আলাদা কি প্রতিদ্বন্দ্বিতার কারণে, নাকি আলাদা আসলে এই বিভিন্ন ধরনের পক্ষ বিপক্ষের কারণে? অন্য নির্বাচনগুলো আমরা দেখেছি একপেশে হতো বেশিরভাগ ক্ষেত্রেই, এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার একটা আভাস মিলেছে, সঙ্গে আবার ডাইমেনশনও তৈরি হয়েছে, পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে। দেখুন, আপনিও অনেকগুলো নির্বাচন করেছেন আমার জানা মতে। আমি 1997 সাল থেকে ক্রিকেট বোর্ডে যতগুলো নির্বাচন হয়েছে এই পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনের আমি প্রেক্ষাপটটা দেখেছি, নির্বাচন নিয়ে রিপোর্ট লিখতে হয়েছে। আপনি প্রথম দেখলাম আপনি 2008 সালে এসে কিন্তু একটা নির্বাচনের দারুণ একটা পরিবেশ ছিল। তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে অদ্ভুত একটা ব্যাপার যে তখন আপনি এমনভাবে নির্বাচন হয়েছিল যে ঢাকার ক্লাবের যে 12টা পরিচালক সেই 6 হয়ে গেছিল, এবং আপনি যে ইসের যে 10টা পরিচালক আপনার ক্যাটাগরি 1-এর যে জেলা বিভাগের ক্ষেত্রে ওইখানে 5 হয়ে গেছিল। এরকম একটা নির্বাচন আসলে প্রত্যাশা সবাই করে যে নির্বাচনে পক্ষ বিপক্ষ সমশক্তি থাকবে এবং বোর্ডের আলোচনা সমালোচনা বা ওইখানে বোর্ডে ডিবেট করে একটা বাংলাদেশ ক্রিকেট পরিচালনার জন্য একটা যথার্থ একটা কমিটি পাবে আর কি, এটাই আশা করি আমরা। এইবার কিন্তু আমার কাছে কেন যেন সেই ধরনের একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, যদিও আমি এটাকে কিছু কিছু অশুভ জিনিস দেখতে পাচ্ছি এর মধ্যে। যেমন একটা দুটো পক্ষ হয়ে গেছে, একটা হচ্ছে কি যে ক্লাবের যে ভোটগুলো তার একটা ব্যাংক তৈরি হয়ে গেছে, যেখানে হচ্ছে একটা একচ্ছত্র আধিপত্য একটা পক্ষের দিকে দেখা যাচ্ছে। আবার যেটা বলতেছেন এইটাকে যদি কাভার করে, যেহেতু ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের পদ হচ্ছে 25টা, আপনি ক্লাবের হচ্ছে 12টা সংরক্ষিত, তারপরে হচ্ছে 10টা হচ্ছে আপনার জেলা বিভাগের, 2টা হচ্ছে এনএসসি সরাসরি মনোনীত, একটা হচ্ছে ক্যাটাগরি 3, তাই না? এই 25 পরিচালকের ভোটে আবার সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হবেন। এই সুতরাং আপনার প্রেক্ষাপট এমন যে সভাপতি নির্বাচন হতে গেলে আপনাকে 13টা ভোটের প্রয়োজন। এই 13টা ভোট এনশিওর করার জন্য দুটো পক্ষ দুটো অবস্থান নিয়েছে। এখন ধরেন আপনি ক্লাবের থেকে ধরে নিচ্ছে যে ক্লাবের থেকে যে বর্তমান যে সরকার পক্ষ যারা সরকার চালাচ্ছে তাদের পক্ষ ক্লাব থেকে তারা কোনো ভোটই পাবে না, মানে ক্লাবের থেকে তাদের কোনো পরিচালক আসবে না, তারা ধরেই নিয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে তাদেরকে সরকার এখানে কেন পক্ষ হলো আপনার কাছে মনে হয়? এই প্রশ্নটা আমার আসে সবসময়। এটা কিন্তু আগে ছিল না, কিন্তু এখন পক্ষটাই হয়েছে। এই কারণে আপনি দেখেন রিসেন্ট কতগুলো চিঠি ইস্যু হয়েছে, যে চিঠিগুলোই বলতেছে যে এখানে সরকার একটা পক্ষ হয়ে গেছে। ক্রিকেট বোর্ডের নির্বাচন কিন্তু কখনোই সরকার প্রভাবমুক্ত ছিল না, কিন্তু আমরা একটাই নির্বাচন দেখেছিলাম 2008-এ, যেখানে সরকার কোনো ধরনের প্রভাব এখানে বিস্তার করে নাই। কিন্তু এইবার আবার দেখতে পাচ্ছি যে সরকার আছে, কিন্তু সরকারের প্রভাব যেটা সেটা হচ্ছে কি যে বর্তমান যে বিসিবি প্রেসিডেন্ট আছেন উনি এটা প্রচ্ছন্ন সমর্থন পাচ্ছেন সরকারের কাছ থেকে। ওনাকে যদি প্রেসিডেন্ট হিসেবে আপনার মনোনীত করতে হয় তাহলে আপনার যে 13টা ভোট ইনশিওর করতে হবে, সেইখানে আপনার জায়গাটা কোথায়? সবচেয়ে আদর্শ জায়গা হচ্ছে যদি আপনি জেলা বিভাগের 10টার পুরোটাই আপনি নিতে পারেন এবং পরবর্তীতে আপনি এনএসসি মনোনীত 2জন আসে, ক্যাটাগরি 3 তে একটা টাই হতে পারে, বাট ক্যাটাগরি 3 থেকে আপনি যিনি আসবেন তার ভোটটা তখন ভাইটাল হয়ে যাবে। এই একটা অঙ্ক করা হচ্ছে, সমীকরণ এদিকেই, যার কারণে আপনি দেখেন রিসেন্ট কতগুলো চিঠি গেছে। সেই চিঠি হতে প্রথমে দেখলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা চিঠি গেছে, না মন্ত্রিপরিষদ বিভাগে একটা চিঠি গেছে, পরবর্তীতে দেখলাম ক্রীড়া মন্ত্রণালয় থেকে চিঠি গেছে, এবং সম্প্রতি আপনাদের শিরোনাম যেটা দেখতে পাচ্ছি আদালতে ক্রিকেট বোর্ডের নির্বাচন, এইখানে কিন্তু আপনি একটা চিঠিকে কেন্দ্র করে কিন্তু এই সব পোস্টের অবতারণা হয়েছে। সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন আমিনুল ইসলাম বুলবুল, উনি একটি চিঠি দিয়েছেন যুব ক্রীড়া সচিবকে উদ্দেশ্য করে গত 18 তারিখে, যেই চিঠিতে পরিচ্ছন্নভাবে উনি লিখেছেন যে ক্রিকেট আপনার জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থার যেগুলো এডক কমিটি আছে, এডক কমিটির মধ্য থেকে আপনার কাউন্সিলর প্রেরণ করতে হবে, অর্থাৎ, এবং বলা হয়েছে একদম পরিষ্কার করে লিখেছেন উনি এটা। জি, উনি পরিষ্কার করে লিখেছেন। এটা কিন্তু একটা দেখেন, খেয়াল করেন, উনি কিন্তু একদম প্রচ্ছন্নভাবে এটা কিন্তু নির্দেশমূলক চিঠি, কিন্তু একটা উনি
যুব ক্রীড়া সচিবকে চিঠি দিয়েছেন, সেটাকে নির্দেশমূলক চিঠি হিসেবে এটা আপনি যে কেউ ধরতে পারেন আমরা। এবং এই চিঠির বিরুদ্ধে, এই চিঠির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে আজকে আপনারা কিন্তু আজকে রিট আবেদন করা হয়েছে। আবেদনটা করেছেন বিসিবির 4 সম্ভাব্য কাউন্সিলর যারা তিনি চিঠিটা দিতে পারেন কিনা, কিংবা রিটটা হলে আসলে নির্বাচনটা বাতিল হবে কিনা, বন্ধ হবে কিনা, আমরা এই বিষয়ে কথা বলবো। তার আগে একটু শাহনুল কবির শাহিনের কাছে জানতে চাই, এবারের নির্বাচনে আপনি তো অংশ নিচ্ছেন না, আপনি তো এই নির্বাচনের বাইরেই আছেন নাকি? জি, আমি অংশ নিচ্ছি না ঠিক না। আমি জেলা ক্রীড়া সংস্থা থেকে আমি চেষ্টা করেছিলাম মানে কাউন্সিলর হওয়ার জন্য। জি। কিন্তু পরবর্তীতে যে এই যে চিঠির কথা বললো শামীম, জি। যে ওই চিঠির প্রেক্ষিতে ওখান থেকে আমি আর মানে যেহেতু আমি অ্যাডক কমিটিতে, জেলা অ্যাডক কমিটিতে নাই, আমি আর ওখানে নাই। মানে আপনার জেলা থেকে কি, মানে ময়মনসিংহ জেলা থেকে কি অ্যাডহক কমিটির লোককেই কাউন্সিলর করা হয়েছে? এখন আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি, যে বর্তমান যে জেলা প্রশাসক, জি, উনি তো পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। জি, সভাপতি সম্ভবত উনি আসবেন, কারণ ওখানে কিছু মানে উনি আসতেছেন, আমি বলবো সরাসরি, মানে উনি মানে ইচ্ছা করে আসছেন তা না, কিন্তু পরিস্থিতির প্রেক্ষাপটে কাকে বাদ দিয়ে কাকে দিবেন, কাকে কার চাপ কাকে সামলাবেন, এই ধরনের একটা বিষয় আসছে। তো আমি কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আরো কয়েকদিন আগে আরো 2-1টা চ্যানেলে আমি বলেছিলাম যে এই নির্বাচনটা একতরফা হইতেছে, বা এটা সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে নির্বাচন হচ্ছে। যেরকম ওই যে এখন যেটা বের হয়ে আসতেছে, যে জেলা প্রশাসক বা বিভাগীয় প্রশাসক যারা আছেন তারাই তো নিয়ন্ত্রণ করতেছেন। তো এই বিষয়গুলো আমি কিন্তু আরো আগেই উল্লেখ করেছি যে এতে নিয়ে একটা জটিলতা সৃষ্টি হবে, যে জটিলতাটা এখন সৃষ্টি হলো। পাশাপাশি যে ওই যে বর্তমান যে প্রেসিডেন্ট বুলবুল ক্রিকেট বোর্ডের, যে উনি যে চিঠিটা দিলেন, সেই চিঠিটাও কিন্তু বিতর্কিত হয়ে গেল, এবং সেই চিঠিটার প্রেক্ষিতে কিন্তু অ্যাডক কমিটি থেকে আসতে হবে। এখন অ্যাডক কমিটি তো বৈধ না আমি মনে করি। আচ্ছা, কারণ অ্যাডক কমিটির মেয়াদ কতদিন? আপনি যখন একটা অ্যাডক কমিটি দিবেন, তখন তো আপনি একটা মেয়াদ নির্ধারণ করে দেন যে 90 দিনের ভিতরে আপনার পূর্ণাঙ্গ কমিটি তো করতে হবে। সেই অ্যাডক কমিটিগুলোই তো বৈধ না আমি মনে করি। আপনি যে বলতেছেন যে অ্যাডক কমিটি থেকে আসতে হবে, সেই অ্যাডক কমিটিও তো এই দিক থেকে বৈধ না। তাদের তো আমার যতটুকু জানি যে অ্যাডক কমিটিগুলো হয়েছে মিনিমাম 6 মাস বা আরো আগের থেকে, বছর খানেক হইতে পারে। বিভাগীয় কমিটিগুলো হয়েছে, তো তারা তো ওই অ্যাডক কমিটি রয়ে গেছে। তো অ্যাডক কমিটি তো আমি মনে করি যে ওই যদি টাইম নির্ধারণ করা থাকে, সেখানে তো তারা ইনভ্যালিড হয়ে গেছে। শামীম চৌধুরীর কাছে এক কথায় জানতে চাই, গঠনতন্ত্রে কি অ্যাডহক কমিটি না নির্বাচিত কমিটি, এটার কোনো ব্যাখ্যা লেখা আছে? গঠনতন্ত্রে কিন্তু এখানে কোনো ব্যাখ্যা লেখা নাই। ব্যাখ্যা আছে কি যে জেলা ক্রিকেট সংস্থা, যেহেতু জেলা ক্রিকেট সংস্থা গঠিত হয় নাই, তাহলে জেলা ক্রীড়া সংস্থাই জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচিত হবে, এবং সেখান থেকেই আপনার প্রতিনিধিত্ব আসতে হবে। সেখানে কিন্তু আবার উল্লেখ করা আছে, আপনি জানেন যে ক্রাইটেরিয়াটা কি, জেলা বিভাগের ক্ষেত্রে ক্রাইটেরিয়া একটা দেওয়া আছে, সাবেক ক্রিকেটারকে অগ্রাধিকার দেওয়া হবে না, ক্রিকেট সংশ্লিষ্ট সংগঠক এরা হলে সেখানে আসতে পারেন। এখন হয়তো এই যুক্তিতে আপনার তো এই চিঠিটা দেওয়ার কিন্তু প্রয়োজন আপনার দরকার ছিল না। আপনি যদি এই যে এডক কমিটির বাইরে থেকেও আসতে পারে, এডক কমিটি থেকেও আসতে পারে, সেই ক্ষেত্রে যদি আপনি এই চিঠিটা যদি এডক কমিটি বলা হচ্ছে যে 9-1 ক খ এই ধারাতে কোথাও লেখা নেই এডক কমিটি থেকে সদস্য আপনার কাউন্সিলর মানে মনোনীত হতে হবে। এই চিঠিটা দেওয়াটা এবং নির্দেশমূলক চিঠিটা দেওয়াটা, এটা আসলে একটা ভায়োলেশন অফ কনস্টিটিউশন হয়েছে। মানে আপনি বলছেন, কিন্তু ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথে কালকে আমাদের কথা হয়েছে আনুষ্ঠানিকভাবে কথা, তিনি বলেছেন যে 2টো পয়েন্ট বলেছেন। একটা হলো যে গঠনতন্ত্র মেনে তারা এই কাজটা করেছেন, এবং তিনি একা করেননি, বোর্ডের সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি সভাপতি হিসেবে চিঠি দিয়েছেন, যেহেতু কাউন্সিলরের চিঠিগুলো তার বরাবর আসছে। আপনি কাউন্সিলর আহ্বান করেছেন কি? সিও? জি। কাউন্সিলর যদি সিও আহ্বান করেন, তাহলে আপনি যদি পুনরায় কাউন্সিলর আহ্বান করতে গেলে সিওকেই করতে হবে। কিন্তু উনি সিও তো কাউন্সিলর পরবর্তী যে পুনরায় কাউন্সিলর যে আহ্বান উনি তো করেননি, করছে বিসিবি প্রেসিডেন্ট নিজে, এবং বিসিবি প্রেসিডেন্ট নিজে তার প্যাডে স্বাক্ষর করে নির্দেশ করা। আপনি দেখেন এটা জানাজানি হয়ে গেছে, যেহেতু চিঠিটা চলে আসছে পাবলিকলি, এখন গণমাধ্যম সবার হাতেই চিঠিটা আছে। তো বিষয়টা কি দাঁড়াচ্ছে, আপনি ওভারফোনে বললেন, আর এটা আপনি পরিষ্কার হচ্ছে ডকুমেন্টারি একটা, এটা আপনি কতটা আপনি একটা আইনের খেলাপ করলেন না? এটা পরিষ্কার নির্দেশনা দিবেন কেন আপনি এইভাবে ফোর্স কর? এটা কি ফোর্সের সরকারি হস্তক্ষেপ মুক্ত ক্রিকেট বোর্ড প্রত্যাশা করা আইসিসি, এই চিঠিগুলো যদি আইসিসি কাছে যায়, কালকে যেটা তামিম বলল সংবাদ সম্মেলনে, তাদের কাছে জনপ্রশাসন, মন্ত্রী পরিষদ, বিভাগ, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং আমিনুল ইসলাম বুলবুল সবার চিঠিটা আছে, এবং চাইলেই গণমাধ্যমকে তারা দিতে পারবে।
তো এই বিষয়টা কত, এবং তারা আমি জানি রিট পিটিশনের সঙ্গে এই সমস্ত চিঠিগুলো ফাইল করে দেওয়া হয়েছে। অর্থাৎ এইখানে কিন্তু গভর্নমেন্টের ইন্টারফারেন্সটা পরিষ্কার দৃশ্যমান হয়েছে, যেটা হচ্ছে এটা কাম্য না। আগে তো এই যে আপনি যেটা বললো যে এডক কমিটির বৈধতা নিয়ে কিন্তু শাহিন ভাই প্রশ্ন তুলেছেন, শুধু শাহিন ভাই না সবাই প্রশ্ন তুলবে, কারণ এডক কমিটি হচ্ছে 90 ডেজ মেয়াদ, তাদের হলো নির্বাচন করে দিয়ে নির্বাচনকে চলে দেওয়ার কথা। কিন্তু এডক কমিটিগুলা, তাহলে কি আমরা ধরে নিব যে এডক কমিটিগুলো তৈরি হয়েছিল ক্রিকেট বোর্ডের নির্বাচনকে প্রভাবিত করবে সেই জন্যই? এখন তো সেটাই দেখতেছি, কারণ এডক কমিটিগুলোতে এতদিন নির্বাচন হয় নাই, এবং কাউন্সিলর এডক কমিটিকে দেওয়া হবে এই যদি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনার উপদেষ্টা পরিষদের থাকে বা উপদেষ্টা যুব ক্রীড়া উপদেষ্টা থাকে, তাহলে সেইটাই এখন তারই আমরা দৃশ্যমান কোনো কিছু দেখতে পাচ্ছি। এটা তো মোটেই ভালো ব্যাপার না। কারণ আপনি খেয়াল করে দেখবেন, ধরে নেন আপনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরে একটা সরকার ক্ষমতা আসবে, রাজনৈতিক সরকার ক্ষমতা আসবে, তখন আপনার এডক কমিটিগুলো থাকবে না, নির্বাচনের মাধ্যমে বা আরেকটা এডক কমিটি হবে, সেই কমিটিটা কার্যক্রম চালাবে ফেডারেশনগুলোর বা জেলা বিভাগের কার্যক্রম চালাবে। তখন ওই যে জেলা বিভাগ থেকে যেই কাউন্সিলরকে আপনি মনোনীত করে ক্রিকেট বোর্ডে পাঠালেন, ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন অনুযায়ী উনি কিন্তু 4 বছরের জন্য উনি থিতু স্থায়ী থাকবেন এখানে। তাহলে তার সাথে জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থার কি কোনো সম্পর্ক থাকবে? উনি জেলা ক্রীড়া সংস্থা ঢুকতে পারবেন বা কাজ করতে পারবেন? কোন সুযোগ আছে? এখন বাইরে থেকে আসলে কি সেটা পারবে? সেই জিনিসগুলো এই জায়গাটাতে অ্যাড্রেস করা উচিত আসলে। আমি একদম, সে একজন মানে সাংবাদিক হিসাবে এবং এই খেলার জগতের সাংবাদিক, একদম একদম আমি বলবো যে অনেক সিনিয়র গোষ্ঠী হয়ে গেছে এখন। সে অনেক, আমরা যখন খেলেছি তখন থেকে তার সাংবাদিকতা করতে দেখেছি। এখন যে বিষয়টা, এটা শামীম এটা বলতেছে একদম বিস্তারিত ইলেবোরেট বিষয়গুলো, এই বিষয়গুলো আমার মনে হয় না তারা যারা সিদ্ধান্ত নিচ্ছে তারা এর আলোচনা করেছে কিংবা আমার মনে হয় না। এক, দ্বিতীয়ত হচ্ছে বর্তমান যে বোর্ড, এই বোর্ডের যারা আছে তারাই তো সেই আগের ফ্যাসিস্টের লোক, তারা তো এই ধরনের পরিকল্পনা করেই কাজ করতেছে যে এই বোর্ডটা আরো ড্যামেজ হোক। এক, দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যে এই আগের ফারুককে যখন প্রেসিডেন্ট করা হলো, ফারুককে হঠাৎ করে বাধ্য হলো, কেন বাধ্য হলো, কি বাধ্য হলো তেমন কোনো আমরা কিন্তু জানতে পারি না এখন, বা ওইভাবে উপদেষ্টা বলেছেন তার কার্যক্রমে তিনি সন্তুষ্ট। এটা তো একটা মানে গদবাঁধা কথা, ঠিক আছে না? এখানে আরো কিছু ব্যাপার আছে, আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো ফারুক চেয়েছিল, এবং ইতিমধ্যেই কিন্তু একটা ইনভেস্টিগেশন হয়েছে দুদকের তরফ থেকে, ক্রিকেট বোর্ডে একটা তদন্ত হয়েছে, যে তদন্ত রিপোর্টও কিন্তু এখনো আসে নাই। সেখানে আরো যে বিষয়গুলো আছে, যে 14টা টিম নিয়ে বিভিন্ন কথাগুলো আছে। এখানে কথা ছিল, যেটা আগের ফারুক প্রেসিডেন্ট হওয়ার পরে কথা ছিল যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, তারপরে মাঝপথে বাধা আসছে ক্লাবগুলোর পক্ষ থেকে। আমরা আরো কথা বলবো আপনাদের দুজনের সঙ্গে এই নির্বাচন নিয়ে, ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গেই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি আদালতে ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে। 6 অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু আজকে আদালতে রিট আবেদন করেছেন 4 জন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী। রিটের শুনানি হলে তার পরবর্তীতে সিদ্ধান্ত হবে যে নির্বাচন কিংবা রিট কি হবে। আমাদের সঙ্গে আছেন সাবেক সহসভাপতি ক্রিকেট বোর্ডের শাহনুল কবির শাহিন, আছেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। বিরতির আগে শাহনুল কবির শাহিন, আপনি বলছিলেন যে গঠনতন্ত্র সংশোধন হয়নি, আগেরটাই রয়ে গেছে, কিন্তু গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ একটা নেওয়া হয়েছিল, সেখানে ক্লাবগুলো কিন্তু একটা চরম আপত্তি জানিয়েছে এবং তার প্রেক্ষিতে ক্রিকেট বোর্ড পিছু হটতে বাধ্য হয়েছে। পুরো নির্বাচনটা, আমি শুধু গঠনতন্ত্র না, পুরো নির্বাচনটায় যে যার স্বার্থ দেখছে। আমরা সরকার পক্ষের কথা বলছি, বিএনপির কথা বলছি, বিএনপি একটা পক্ষ হয়ে সামনে এসেছে, যার যার পক্ষে জয়ের জন্য তারা যা যা করণীয় সেটাই করছে, মানে স্বার্থটাকেই, নিজের স্বার্থটাকে বড় দেখছে, ক্রিকেটকে নয়। এটা কি আপনি একমত কিনা? আমি দ্বিমত করতেছি না। ওকে, দ্বিমত করতেছি না এই কারণে যে আমরা যদি মানে খেলার ভিতরে, ক্রিকেট ফুটবল যাই হোক, স্পোর্টসের ভিতরে যদি আমরা এভাবে যদি রাজনীতি, যেটা গত সরকার করে গেছে, যে ফ্যাসিস্টরা সমস্ত লোকজন ঢুকাইছে, আত্মীয় স্বজন, এই সেই ক্রিকেট বোর্ডে, মানে ক্রিকেট বোর্ডে মানে আমি যাইতে পারলে আমার একটা বিশাল সুনাম বা বিশাল একটা অবস্থান, এই ধরনের অবস্থায় চলে গেছিল, যার ধরুন এই ক্রিকেটের আমাদের এই মানে মানে এই মানে সেটব্যাকগুলো আসতেছিল। এখনও কিন্তু এই কারণ এইটাই চলতেছে। এখন আমি প্রথম একজন আপনি বানাইলেন, বর্তমান সরকার এই সংস্কার নিয়ে এত উৎসাহী, যে ক্রিকেট বোর্ডের যে বর্তমান যে সংবিধান, গঠনতন্ত্র, এটা সম্পূর্ণ একটা বিতর্কিত
গঠনতন্ত্র। এটা নিয়ে কিন্তু একটা কমিটি হলো গঠনতন্ত্র করার জন্য। সেখানে ঢাকার ক্লাবগুলা কি জন্য আন্দোলন করলো, কি করলো, এটা বুঝে করছে না বুঝে করছে আমি বোধ করি। তাদের কাউন্সিলর কমে গেছে, পরিচালক পদ কমে গেছে, তারা করেছে, স্বার্থটাই সেখানে বড় হয়ে দেখা দিয়েছে। আমি একটু শামীম চৌধুরীর কাছে জানতে চাই, আমার একই প্রশ্ন যে আসলে পুরো যা প্রক্রিয়া ঘটছে সবকিছুই আসলে ব্যক্তি এবং পদের স্বার্থের জন্যই কিনা? হ্যাঁ, আপনার কথার সাথে আমি দ্বিমত করব না। এখানে একটু শাহিন ভাই যেটা বলছে, শাহিন ভাই কথার সাথে একটু অ্যাড করে দিই আমি। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্রীড়াঙ্গনে কিন্তু একটা সার্চ কমিটি গঠিত হয়েছিল। সার্চ কমিটি কিন্তু আপনার বাংলাদেশের অধিকাংশ ক্রীড়া ফেডারেশনের গঠনতন্ত্রে সংশোধনী এনেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রস্তাব করছেন তারা, মানে সরাসরি তো তারা সংশোধনী আনার প্রস্তাব করছে, হয়তো বা এটা আপনি অনুমোদিতও হবে ফেডারেশন সমূহের মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে লম্বা সময়টা পেল, এর মধ্যে গঠনতন্ত্র সংশোধন কেন করলো না, এইটাই তো প্রশ্ন। এখানে প্রশ্নটা এমনভাবে হচ্ছে, দেখেন, প্রথমে হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট যদিও বলা হয় যে আপনার ডিসেন্ট্রালাইজেশনের এরা আগ্রহী, আসলে কিন্তু আগ্রহী না বলেই ঢাকার ক্লাব অর্গানাইজার্সরা একজোট হয়ে তারা একটা গঠনতন্ত্র সংশোধনের বিরুদ্ধে একটা আপিল করে তারা জনমত যাচাই করে তারা তাদের পক্ষে নিয়ে গেছে এবং এটা করতে দেয় নাই, ভালো কথা। কিন্তু আপনি কিছু মেজর চেঞ্জ যদি কিছু জায়গা আছে, ধরেন এই গঠনতন্ত্রে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের ক্ষমতাটা এত বেশি দেওয়া আছে যে উনি ওনার রুলিং পাওয়ার দিতে পারেন। যখনও এমনও আছে গঠনতন্ত্রের একটা ধারা বলে উনি বিসিবি সভায় কোনো কিছু অনুমোদিত না হলেও উনি ব্যক্তিগতভাবে অনুমোদন করতে পারেন, এমন অবস্থাও কিন্তু আছেন আপনার গঠনতন্ত্র। তাহলে কি দাঁড়াচ্ছে, আপনি যদি বলি আমি যে বুলবুলের চিঠিটার কার্যকারিতা নিয়ে, আবার বুলবুল বলতে পারে যে আমি তো রুলিং দিতে পারি, তাই না, রুলিং দেওয়ার ক্ষমতা আমার আছে। আচ্ছা, এই গঠনতন্ত্র অনুযায়ী আবার একটা খেয়াল করে দেখবেন যে এই গঠনতন্ত্রের আপনি বাংলাদেশের এই যে নারী ক্রিকেট এত ফ্লারিশ করেছে, এখানটার গঠনতন্ত্রের আপনি যে পরিচালক পদ বিন্যাস করেছেন, এখানে কিন্তু নারী পরিচালক কোটা আপনি রাখেন নাই। ইভেন নারী ক্লাবের যে বাংলাদেশে এখন প্রিমিয়ার এবং ফাইভ ডিভিশনে মেয়ে প্রায় 20টা টিম খেলে, তাদের কোনো প্রতিনিধিত্ব এখানে নাই। এখানে তাদের জন্য আলাদা ভোটিং, কিছু জায়গা মেজর চেঞ্জ না করেন, আপনি মাইনর চেঞ্জ করেও কিন্তু এটা উপস্থাপন করতে পারতেন। একদমই শেষের দিকে, আমাদের সময় খুবই কম, আমরা জানতে চাই যে এই যে নির্বাচন যে আদালতে গড়ালো, নির্বাচন কি বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, শঙ্কা আছে। আপনি আগেও কিন্তু এর আগেও বিসিবিতে বেশ কয়েকবার নির্বাচন গণতন্ত্র নিয়ে কিন্তু আদালত গেছে এবং সেইখানে কিন্তু আপনার লিভ টু আপিল করে কিন্তু 2013 সালে ক্রিকেট বোর্ড নির্বাচন করেছিল। এখন যে অবস্থা আছে, যদি আদালতে একটা আদেশ যায় যে আপনি বিসিবি প্রেসিডেন্টের চিঠিটা অকার্যকর বা চিঠিটার বৈধতা নাই, তাহলে কি দাঁড়াবে, আবার আপনি ওই যে 53টা কাউন্সিলের নাম জমা পড়ছিল তাদেরকে আবার আপনাকে গ্রহণ করতে হবে, আবার পুনরায়, তাহলে সে সমস্যা দাঁড়াবে না? সমস্যা তো আছে। শাহনুল কবির শাহীন এক কথায় যদি বলেন যে নির্বাচন আপনি কি চান যে হোক, নাকি আসলে পরিবেশ পরিস্থিতিটা আগে শুনো, একদম সহজ কথা। আমি নির্বাচন হোক সেটাও চাই, পাশাপাশি যে ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন থেকে শুরু করে সেগুলো সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে নির্বাচন করলে মনে হয় যে আর ভালো। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় কম, নির্বাচন নিয়ে আদালত নিয়ে কথা বলতে গেলে আসলে আরো সময় দরকার, কিন্তু আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে সবার সাথে।